অন্তর্বর্তী সরকার আমলে সব মামলা যাচাই বাছাই করা হবে, ডিসি সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী। 10,000 আগ্নেয়াস্ত্র উদ্ধার সহ বাজেয়াপ্তের নির্দেশ। খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে চাঁদপুর ও ফেনী শহরে যাবেন প্রধানমন্ত্রী। পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত বললেন পানি সম্পদ মন্ত্রী। শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় রাজসাক্ষী হচ্ছেন সাবেক ডিআইজি জলিল মণ্ডল। ফের পেছালো জাহাজবাড়িতে 9 হত্যা মামলার অভিযোগ গঠন। এবং হামে আরও 7 জনের মৃত্যু, আক্রান্ত 1.5 সহস্রাধিক। দেশে পৌঁছেছে 15 লাখ ডোজ টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের সময়ে হওয়া হত্যাসহ সকল রাজনৈতিক মামলার জেলাভিত্তিক তথ্য চেয়েছে সরকার। 1 মাসের মধ্যে যাচাই বাছাই করে এগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে জেলা প্রশাসক সম্মেলনে এসব কথা বলেন তিনি। এছাড়া নির্বাচনের সময় রাজনৈতিক বিবেচনায় দেয়ার লাইসেন্সকৃত সকল আগ্নেয়াস্ত্র ফেরত নেওয়ার পাশাপাশি 10,000 অস্ত্র দ্রুত উদ্ধার এবং বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সম্মেলনের শেষ দিন মধ্যাহ্ন বিরতির আগে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। মতবিনিময় শেষে জেলা প্রশাসকদের দেয়া নানা পরামর্শ ও দিক নির্দেশনা সাংবাদিকদের কাছে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সড়ক মহাসড়কের উপরে কোন রকমের পশুর হাট অনুমতি দেওয়া হবে না। রেল লাইনের অতি সন্নিকটে কোনো পশুর হাট অনুমতি দেওয়া হবে না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় করা হত্যা সহ সকল রাজনৈতিক মামলা যাচাই বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের সময় কিছু মামলা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু সেখানে কিছু কিছু মামলা, কিছু শ্রেণীর মামলা অন্তর্ভুক্ত করা হয়নি, যেমন হত্যা মামলা, অস্ত্র মামলা, নারী নির্যাতন, মাদক পাচার, মানব পাচার, এই সমস্ত কিছু মামলা এই আওতাভুক্ত করা ছিল না। এর আগে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় সভা হয় যুব ও ক্রীড়া এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে। স্থানীয় পর্যায়ের মাঠগুলোকে খেলার উপযোগী করে গড়ে তুলতে ডিসিদের নির্দেশনা দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আর সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাভোগীদের সেবা নিশ্চিতে কমিটি গঠন করা হয়েছে। ডেভেলপমেন্ট ওয়ার্কসগুলো ইমপ্লিমেন্টেশনের মেইন টুলস কিন্তু তারা থাকেন, যেহেতু ম্যাক্সিমাম কমিটিগুলোর সভাপতি তারা থাকেন, জেলা প্রশাসক মহোদয়ও থাকেন। তো ওনাদের দায়িত্বশীলতা, ওনাদের অ্যাক্টিভিটি সব কিছুর উপর ডিপেন্ড করে যে আমাদের পরিকল্পনাগুলো কতখানি কার্যকর হচ্ছে। আমরা ইতিমধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়, যে আমরা মেলার জন্য বিগত সময় অনেক সময় দেখেছি যে পারমিশন দেওয়া হয়েছে মেলা করার জন্য, বাট আমি দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত কোনো মেলা উদযাপন করার জন্য কোনো দায়িত্ব বা কোনো পারমিশন দেওয়া হয়নি। এদিকে বায়ু দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আর পার্বত্য অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসকদের ভূমিকা চাইলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। সার্বিক নির্দেশনা দেওয়া হয়েছে, সেভাবে স্পেসিফিক না, শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যেগুলো দরকার সেগুলো বলা হয়েছে আর কি। বায়ু দূষণ কমানো বলেন, বর্জ্য ব্যবস্থাপনা বলেন, যাই আমরা বলি, এগুলি কিন্তু ওনাদের সাহায্য সহযোগিতা ছাড়া ওই স্তরে সম্ভব না। জনপ্রত্যাশা পূরণ এবং মাঠ প্রশাসনকে গতিশীল ও জনবান্ধব করতে ডিসিদের তাগিদ দিয়েছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা সহযোগিতা চাই। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে সরকার খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। তিনি বলেন, প্রকল্পটি দ্রুতই একনেকে উপস্থাপন করা হবে। দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সব কথা বলেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। খাল খনন কর্মসূচির উদ্বোধনে সরকার প্রধান আগামী 16 মে চাঁদপুর এবং 25 মে ফেনী সফর করবেন বলেও জানান তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন।
দেশের দক্ষিণ পশ্চিমের প্রাণ গড়াই ও মধুমতি নদী। শুষ্ক মৌসুমে এখানে কমে যায় পানির প্রবাহ। সংকট মোকাবিলা ও ফারাক্কার বিরূপ প্রভাব হ্রাসে পদ্মা ব্যারেজ নির্মাণকে একমাত্র সমাধান হিসেবে দেখছে সরকার। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক সভায় এ বিষয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা। সভা শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার। বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। এই প্রজেক্টটা খুব শীঘ্রই টেকনিক মিটিংয়ে উপস্থাপন হবে, আলোচনা হবে এবং সিদ্ধান্ত গৃহীত হবে। এর বাহিরে তিস্তা মহাপরিকল্পনা সেটি আরেকটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এই প্রজেক্টটি নিয়েও খুব প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে রাজশাহীতে এই প্রজেক্টটি নিয়ে কথা বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। মন্ত্রী জানান, খাল খনন কর্মসূচি সহ জনসভায় যোগ দিতে 16 মে চাঁদপুর এবং 25 মে ফেনী যাবেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী দুইটা জেলা যাচ্ছেন, সেটা হলো চাঁদপুর এবং ফেনী। আগামী 5 বছর ব্যাপী সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল কর্মসূচি হাতে নিয়েছি এবং সেই অনুযায়ী তিনি ইতিমধ্যে কয়েকটা জেলায় গিয়ে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, নৈতিক অবক্ষয় রোধ করে সামাজিক ও পারিবারিকভাবে শিক্ষার্থীদের মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ফ্যামিলি ভ্যালুজ হোক, রিলিজিয়াস ভ্যালু হোক, এই ভ্যালুসকে এখন থেকে আপহোল্ড করতে হবে থ্রু দিস অর্গানাইজেশন। আর শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন বলেন, আনন্দের সঙ্গে শিক্ষার্থীরা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে সেই ব্যবস্থাই নিচ্ছে সরকার। এমন একটা শিক্ষা কার্যক্রম যেখানে আনন্দের সাথে উৎসমুখর পরিবেশে আমাদের শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করবে, বাস্তব জীবনের জন্য তারা প্রিপেয়ার্ড হবে। সেই লক্ষ্যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা ভ্যালু বেস করতে চাই, প্রিন্সিপাল বেস করতে চাই, এথিক্স বেস করতে চাই, যেন তারা সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সমৃদ্ধ এবং স্বনির্ভর জাতি গঠনে তারা সক্রিয় ভূমিকা রাখতে পারে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দেশি বিদেশে বিনিয়োগ আসার ক্ষেত্রে সরকারি সংস্থাগুলোতে কাজের ধীরগতি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর একটি হোটেলে দাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে সামষ্টিক অর্থনীতি এগিয়ে নেওয়ার কথা বলেন তিনি। আর জ্বালানি সংকট নিরসনে সরকারের পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মাহদি আমিন। মনিরুল ইসলামের প্রতিবেদন। নানান টানাপোড়েনে কমছে দেশি বিদেশি বিনিয়োগ, যা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বড় ধাক্কা। তার উপর সাম্প্রতিক জ্বালানি সংকট, জীবাশ্ম জ্বালানি নির্ভরতা এই চাপকে আরও ঘনীভূত করছে। আস্থা সংকট থাকায় এ খাতে বিনিয়োগের হারও শূন্যের কোটায়। এমন বাস্তবতায় বিদেশি দাতা সংস্থা ও বন্ধু রাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসে সরকার। সমাধান নিয়ে চলে দীর্ঘ আলোচনা, যার কেন্দ্রবিন্দুতে ছিল জ্বালানি খাত। সরকারের যে কোনো পদক্ষেপে পাশে থাকার আগ্রহ প্রকাশ করেন ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্স বাংলাদেশের চেয়ারপারসন নুরিয়া লোপেজ। বিনিয়োগ আনতে হলে আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনিয়োগকারীদের মধ্যে দেশের নীতি, ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা সম্পর্কে বিশ্বাস তৈরি করতে হবে। সুতরাং আমাদের সম্মিলিত প্রচেষ্টা হতে হবে এমন একটি পরিবেশ তৈরি করা যা একদিকে বাংলাদেশের উন্নয়নের জন্য উপকারী হবে, অন্যদিকে বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছেও আকর্ষণীয় ও নির্ভরযোগ্য হয়ে উঠবে। প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদি আমিন বলেন, কেবল সমস্যা চিহ্নিত নয়, তার সমাধানের ক্ষেত্রেও করণীয় নির্ধারণ করবে সরকার। আমরা চাই গণতান্ত্রিক প্রতিটি রাজনৈতিক দল, প্রতিটি রাজনৈতিক প্রতিষ্ঠান, প্রতিটি মানুষ যতক্ষণ পর্যন্ত মানবাধিকার থাকবে, আইনের অনুশাসন থাকবে, বাক স্বাধীনতা থাকবে, গণতান্ত্রিক মূল্যবোধ থাকবে, আমাদের ভিন্ন মত ভিন্ন পথকে ধারণ করে কিন্তু আমরা এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সরকারি সংস্থাগুলোতে কাজের ধীরগতি বিনিয়োগের প্রধান অন্তরায়, এমন মন্তব্য করে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এসব বাধা দূর করে বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব করা হবে। বিনিয়োগের ব্যাপারে সবচেয়ে বড় যে বাধাটা হয়ে দাঁড়িয়েছে তাদের মতে, তারা বলছেন যে এখানে আমাদের যে এজেন্সিগুলো আছে, সরকারের এজেন্সিগুলো যেগুলো আছে, সেই এজেন্সিগুলো খুব স্লো, ধীর গতিতে চলে। আমরা বলেছি যে আমরা চেষ্টা করছি যে সেই সমস্ত বিষয়গুলোকে ঠিক করে নিয়ে আসার জন্য, আমাদের ব্যুরোক্রেসিকে সঠিকভাবে ঠিক করা এবং সেন্ট্রাল এনভায়রনমেন্ট
আপনার ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্টটা তৈরি করা। জ্বালানি সাশ্রয়ে গ্যাসের কূপ অনুসন্ধানে 3 মাসের মধ্যেই টেন্ডার প্রক্রিয়া শুরুর কথাও জানান তিনি। গ্যাস এবং তেল উত্তোলন করবার যে কাজগুলো সেগুলো আমরা শুরু করেছি ইতিমধ্যে। 3 মাস পরের মধ্যেই আমরা সেটাতে আপনার টেন্ডারে যাব বলে আমরা আশা করছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। কল্যাণপুর জাহাজ বাড়িতে 9 জন হত্যা মামলায় শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়ে 7 জুন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এদিকে শাপলা চত্বরে হত্যা মামলায় রাজসাক্ষী হওয়ার ইচ্ছার কথা জানান মামলার অন্যতম আসামি সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল। এছাড়া সংরক্ষিত নারী আসনের এনসিপির নেত্রী মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। মুদাসির আলী প্রতিবেদন। 2016 সালের 25 জুলাই রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি আখ্যা দিয়ে 9 জন হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। বুধবার প্রসিকিউশন 1 মাস সময় চাইলে 7 জুন দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। একই ট্রাইব্যুনালে অসুস্থতাজনিত কারণে জামিন চান শাপলা চত্বরের হত্যাযজ্ঞ মামলায় অন্যতম আসামি সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল। একই সঙ্গে এ মামলার রাজসাক্ষী হওয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি, যদিও তার এই আবেদন গ্রহণ করেননি ট্রাইব্যুনাল। মাননীয় আদালত বলছে যে আপনার তো চিকিৎসা চলছে, তবে সিরিয়াস কিছু তো না, এবং আমাদের অনারেবল আপিল ট্রাইব্যুনালের একজন মাননীয় বিচারপতির নাকি আরও অনেকগুলা ব্লক নিয়েও উনি নিয়মিত কোর্ট করতেছেন, এই ধরনের একটা মতামত উল্লেখ করে মাননীয় অনারেবল ট্রাইব্যুনাল আমার জামিনের আবেদনটা বিবেচনা করেননি। এদিকে ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জন হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর আদালত অবমাননার অভিযোগ তুলে ধরেন প্রসিকিউশন পক্ষ। সবথেকে উনি মারাত্মক যে বক্তব্যটা দিয়েছেন যে আমার এই বক্তব্যে আদালতের কি রায় পরিবর্তন হবে, তাহলে আমি কি বলব। অর্থাৎ আদালতকে উনি চ্যালেঞ্জ করেছেন যে আদালত এই রায় দেয় না, রায় অন্য কোথা থেকে অন্য কেউ দেয়। এই বিষয়টা বলার পর ওনাদের আইনজীবীকে অনারেবল ট্রাইব্যুনাল ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন যেটা আপনাদের কাছ থেকে হয়েছে কিনা। ওনারা স্বীকার করলেন, অ্যাপোলজি চাইলেন। অনারেবল ট্রাইব্যুনাল আদেশ দিলেন যে ঠিক আছে, এটা আপনারা ফেরত নেন, কারেকশন করে দেন। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। সুপ্রিম কোর্টকে আমরা দেখাতে সক্ষম হয়েছি, হাইকোর্ট ডিভিশনকে, যে মনিরা শারমিনের যে পদত্যাগ পত্রটি ছিল সেটা আসলে একটা টার্মিনেশন ছিল, সেটা সরাসরি একজন এমপ্লয়ির পক্ষ থেকে, এবং এইটা আরপিওর সেই বিধিনিষেধের মধ্যে পড়ে না। সুতরাং মনিরা শারমিন একজন বৈধ প্রার্থী। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। সারা দেশে গেল 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে 7 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 2 জন নিশ্চিত হামে মৃত্যুবরণ করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি 5 জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে 1654 শিশু। 15 মার্চের পর থেকে এ পর্যন্ত হামে 56 জনের মৃত্যু হয়েছে। মাত্র 24 দিনের ব্যবধানে দেশের সব ধরনের টিকার রেকর্ড মজুত করে তোলা হয়েছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। সবশেষ চালানে একসঙ্গে 15 লাখ ডোজ হামের টিকা দেশে এসেছে। হযরত শাহজালাল বিমানবন্দরে টিকা হস্তান্তর অনুষ্ঠান শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে হাম রোগীর সংখ্যা কিছুটা কমলেও সুস্থ হওয়ার পর নিউমোনিয়া, ডায়রিয়ার পরিস্থিতি জটিল হয়ে উঠছে। শামীম আহমেদ রাজুর সহায়তায় নাজমুল ইসলামের প্রতিবেদন। উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে হাম পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। দৈনিক প্রাণহানি 8 থেকে 10 জন করে। বর্তমানে হামে মৃত্যুর প্রায় 90% ঘটছে নিউমোনিয়া ও অপুষ্টিজনিত জটিলতায়। হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে সরাসরি হামের চেয়ে হাম পরবর্তী জটিলতা নিয়ে আক্রান্ত শিশুর সংখ্যাই বেশি। হ্যাঁ, আজকে আবার জ্বরটা উঠছে 102 জ্বর, হাত পাও একবারে ঠান্ডা হয়ে গেছে। হামরোগ ভালো হয়েছে, এখন জ্বরটা কমতেছে না। পরশুদিন আনছি, এখনো কোনো পরিবর্তন দেখতেছি না। ওর হাম ধরা খাইছে, হাম ধরা খাওয়াতে এখন বেড চেঞ্জ করে দিছে। এখানে যারা আছে সব হাম রোগী।
হামে সুস্থ হওয়ার 2 সপ্তাহের মধ্যে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ফের হাসপাতালে আসছে শিশুরা। তখন আবার শয্যার সংকটে বিপাকে পড়তে হচ্ছে রোগীর স্বজনদের। গতকালকে আমাদের হাম রোগ ধরা হয়েছে, ডাক্তার বলছে ইমার্জেন্সি রুগী দেখছি রাতে 12টার দিকে। এখন আবার লিখে দিচ্ছে আমাদের এখানে সিট নেই, পুরো হাম। পরে বলছে যে এই জায়গায় আমাদের সিট নাই, আপনারা অন্য কোথাও দেখেন। চিকিৎসকরা জানান ডেঙ্গুর চেয়ে হাম ভয়াবহ আকার ধারণ করেছে। এছাড়া হামের চিকিৎসা দীর্ঘমেয়াদী হওয়ায় দ্রুত এই পরিস্থিতি উতরে ওঠা সম্ভব হবে না। আমাদের যে ডেঙ্গু এবং কোভিডটা আমরা যেভাবে ভয় পেয়েছি, হামকে কিন্তু আমরা ওইভাবে ভয় পাইনি, কারণ হাম আমাদের ইমিউনাইজ মানে ভ্যাকসিনেশন করা ছিল এবং আমরা একটা নিশ্চিত লাইফ লিড করতেছিলাম। কিন্তু ডেঙ্গুতে দেখা গেল আমাদের প্রতি বছরে আমাদের হাসপাতালে 1জন বা 2জনের মৃত্যু হয় না, কিন্তু এবার হামে কিন্তু আমাদের ক্যাজুয়ালিটি অনেক বেশি। সুখবর হচ্ছে দেশে টিকার পর্যাপ্ত মজুদ গড়ে তুলতে পেরেছে সরকার। সর্বশেষ চালানে হামের 15 লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে, আর টিটেনাস এসেছে 90,000 ডোজ। বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এসব চালান গ্রহণ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, বর্তমান মজুদে টিকা নিয়ে আর সংকট হবে না। আমাদের সকল ভ্যাকসিনের একটা বাম্পার স্টক সরবরাহ নিতে সক্ষম হয়েছি, এটা একটা রেকর্ড অ্যাজ পার হু অ্যান্ড ইউনিসেফ পিপল। আপনাদেরকে আমরা দৃঢ়তার সাথে বলি, ইনশাআল্লাহ আমাদের ভ্যাকসিনের কোনো রকম ঘাটতি নেই। অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে টিকাদান কর্মসূচি ক্ষতিগ্রস্ত হয় বলেও অভিযোগ করেন তিনি। শর্টেজ অফ ভ্যাকসিন, যেটার জন্য বিগত সরকাররা দায়ী, তারা শূন্য স্টক রেখে গেছে। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। কোরবানির পশুর হাট ঘিরে চাঁদাবাজি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে রাজধানী গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে রেল লাইন ও মহাসড়কের পাশে পশুর হাট বসানোর বিরুদ্ধে সরকারের শক্ত অবস্থান তুলে ধরেন তিনি। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ঈদুল আজহা উপলক্ষে এবার রাজধানীতে বসবে 25টি পশুর হাট। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 12 এবং উত্তর সিটিতে থাকবে 13টি হাট। এছাড়া গাবতলী স্থায়ী পশুর হাটও থাকছে। বুধবার গাবতলী হাট পরিদর্শনে যান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। এ সময় প্রতিমন্ত্রী বলেন, গরুর হাট কেন্দ্র করে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হবে সরকার। সরকারের পক্ষ থেকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে রাস্তাঘাটে যারা কুরবানির গরু বা পশু নিয়ে যাওয়া নিয়ে আসা করবে, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না, এবং ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো কঠোর হস্তে দমন করবে। হাটগুলোতে ওয়াচ টাওয়ার স্থাপন সহ নকল টাকার ব্যবহার রোধে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। নকল টাকা যাতে কেউ ব্যবহার করতে না পারে, এটা ব্যাংকের লোক মেশিন নিয়ে এখানে উপস্থিত থাকবে, এবং পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অনেকগুলো ওয়াচ টাওয়ার থাকবে, এবং ইজারদার আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব ভলেন্টিয়ার নিয়োগ করবে। মহাসড়কে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ঈদের সড়ক, রেল ও নৌপথে শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। রেল লাইন এবং মহাসড়কের মধ্যে কোনো পশুর হাট বসানো যাবে না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। নেত্রকোনার মদনে শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগরকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার ভোরে ময়মনসিংহের গৌরীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান র্যাব 14 এর অধিনায়ক নয়মুল হাসান। তিনি বলেন, আসামি ধর্ষণের বিষয়ে মুখ খোলেনি, জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখার কথা জানিয়ে র্যাব 14 এর অধিনায়ক বলেন, ডিএনএ পরীক্ষার বিষয়ে আদালতের নির্দেশনা মোতাবেক কাজ করা হবে। দেশের সর্ববৃহৎ আইকনিক কর্পোরেট অফিস নির্মাণ করতে যাচ্ছে টেক জায়ান্ট ওয়ালটন। এই জন্য 3 পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে পৃথক চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ওয়ালটনের কর্পোরেট অফিসে ওয়ালটন হাইটেকের ফিনান্সিয়াল অফিসার ও অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জিয়াউল আলমের সঙ্গে অ্যাবট অফ কনসালট্যান্টসের চেয়ারম্যান এম শামীম জেড বসুনিয়া, বিস্তারা আর্কিটেক্টসের ম্যানেজিং ডিরেক্টর মুস্তফা খালিদ পলাশ এবং বিএন ইঞ্জিনিয়ারিংয়ের চিফ এক্সিকিউটিভ অফিসার আবুল বাশার মোহাম্মদ আব্দুল কবির চুক্তিতে স্বাক্ষর করেন। এবার আন্তর্জাতিক।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে পরাজয়ের পরও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে অস্বীকৃতির ঘটনায় রাজ্যে নজিরবিহীন সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। গেল ২৪ ঘণ্টায় একাধিক জেলায় ছড়িয়ে পড়েছে রাজনৈতিক সহিংসতা। এ পর্যন্ত ৪ জন নিহত হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে খুন, হামলা, ভাঙচুর ও দলীয় কার্যালয় দখলের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে অস্বীকৃতি জানান তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে রাজ্যে সৃষ্টি হয় নজিরবিহীন সাংবিধানিক সংকট। বিশেষজ্ঞদের মতে ভারতের ইতিহাসে এ পরিস্থিতির কোনো নজির নেই। এদিকে গেল ২৪ ঘণ্টায় একাধিক জেলায় ছড়িয়ে পড়েছে রাজনৈতিক সহিংসতা। ভোট পরবর্তী সহিংসতায় এখন পর্যন্ত ৪ জন নিহত হয়েছে। এছাড়া ৩ পুলিশকর্মী ও কেন্দ্রীয় বাহিনীর ২ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন, যাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে বীরভূম, নদিয়া, হাওড়া, বাঁকুড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে খুন, হামলা, ভাঙচুর এবং দলীয় কার্যালয় দখলের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। বিজেপি জয়লাভের পর রাজ্যের বিভিন্ন স্থানে মুসলিম সংখ্যালঘুদের উপর ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের উপর বিজেপি নেতাকর্মীদের মারধর, দোকানপাট ও দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঐশী আলম, মোহনা সংবাদ। অন্তর্বর্তী সরকার আমলে সব মামলা যাচাই বাছাই করা হবে, ডিসি সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী। ১০,০০০ আগ্নেয়াস্ত্র উদ্ধার সহ বাজেয়াপ্তের নির্দেশ। খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে চাঁদপুর ও ফেনী সফরে যাবেন প্রধানমন্ত্রী। পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত, বললেন পানি সম্পদ মন্ত্রী। শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলার রাজসাক্ষী হচ্ছেন সাবেক ডিআইজি জলিল মণ্ডল। ফের পেছালো জাহাজবাড়িতে ৯ হত্যা মামলার অভিযোগ গঠন। এবং হামে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১.৫ সহস্রাধিক। দেশে পৌঁছেছে ১৫ লাখ ডোজ টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়, এর আগে সন্ধ্যা ৭টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।